চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। এরকম দুটি নিউজ পৃথকভাবে এসেছে। এর ভিতরে প্রথম নিউজ সেটি ওইভাবে এখনো ভাইরাল হয় নাই, দ্বিতীয়টি ভাইরাল হয়েছে। প্রথমটি একটি গোপন সূত্রে পাওয়া গেছে। প্রধানমন্ত্রী যে শপথ নিছেন আপনি কি বৈধ? মন্ত্রিপরিষদ কি বৈধ? পার্লামেন্ট কি বৈধ? তো আপনি বৈধতা অসাংবিধানিক সংবিধান নাই এই প্রশ্ন তুললে তো কোনো কিছুই বৈধ হয় না। আপনিও তো অবৈধ যিনি কথা বলছেন। আমরা দেখেন গণভোট বিএনপি আব্বা বলে মানবো। আমরা আমরা যারা গণভোটের পক্ষে কাজ করছি, যারা হ্যাঁ ভোটে ক্যাম্পেইন করছে, এদের সবার বয়স 15 থেকে 35 বছরের ভিতরে। এই ফলাফলের সাথে তো যে একবার খেলতে আসে সে নিজে খেলোয়াড় ফুটবল হয়ে যাবো, তারা নিয়ে সবাই খেলবো। এই গণভোট আপনি লিখে রাখেন আজকে এগুলিতে তারাই বললাম বিএনপি আব্বা বলে গণভোট মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি বাংলা ভাষা থেকে ইনকলাব বাদ দিতে বলার পর ভাই এইভাবে ঝাঁপায় করবে সবাই আমি বুঝি নাই। এখন পাকা পোক্তভাবে একদম এস্টাবলিশ হয়ে গেল। মনে করেন প্যারাক মাইরা দেওয়া হইলো, হিমালয়ের মতো একটা বড় প্যারাক মাইরা দেওয়া হইলো। এই স্লোগান আর কেউ মুছতে পারবে না। ইনকলাব জিন্দাবাদ, জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের স্লোগান, শহীদ হাজির স্লোগান, জামাত ইসলামের স্লোগান এবং আমরা যারা হ্যাঁ ভোট দিছি তাদের স্লোগান ইনকলাব জিন্দাবাদ। জামাত এনসিপির জন্য একটি যুগান্তকারী সুখবর। জামাত এনসিপি দীর্ঘমেয়াদী এবং টেকসই রাজনৈতিক জোট হতে যাচ্ছে। এতদিন ছিল নির্বাচনী জোট, বাট নির্বাচন ইজ ওভার। এখন সুখবর হচ্ছে যে না, জামাত এবং এনসিপি দীর্ঘমেয়াদী টেকসই আদর্শিক জোট হিসেবে কন্টিনিউ করবে। হ্যাঁ, আই রিপিট, আদর্শিক জোট। বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেটআপটা অনেক আগে করা হয়েছিল। কে কত আসন পাবে, কিভাবে পাবে। আমার যে ব্যক্তিগত এক্সপেরিয়েন্স, এটা বাংলাদেশে হচ্ছে এটা কর্পোরেট সিস্টেমে একটা ইলেকশন। অর্থাৎ আপনার কাছে 1000 কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি করবেন, টাকা কামাবেন 5 বছর, মানুষের উপর অত্যাচার করবেন, তারপরে সবার সামনে আল্লামা হিসেবে উপস্থিত হবেন, হয়ে বলবেন আমাকে ভোট দাও। সোজা কথা, এখানে ভোট তো একটা ভোট তোর যদি পার্লামেন্টে যায়, সে তো জনগণের পকেটের টাকা চুরি করবে, ব্যবসায়িক টাকা চুরি করবে। এমন কোনো জায়গা নাই যেখানে হলো সে হাত বসাবে না। জামাতে ইসলাম 0% মেয়েকে নমিনেশন দিয়েছে। জামাতে ইসলাম এটা পরিষ্কার বলেছে তারা নেতৃত্ব পর্যায়ে নারী দেখতে চায় না, এটা তাদের দলের পলিসি না। যেই মেয়েরা এটা মেনে নিয়ে জামাত করেছে তাদের ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে, কারণ অন্তত এখানে এই ট্রান্সপারেন্সিটা আছে। যারা যাচ্ছে তারাও জানে যে তারা আমি হবেন না, সেই অ্যাসপিরেশন আশা আকাঙ্ক্ষা কোনোটাই তাদের মধ্যে নাই। কিন্তু আপনি যখন একটা লিবারাল পলিটিক্সের কথা বলবেন, আপনি যখন মুখে বলবেন নারী পুরুষ সমান, কিন্তু নমিনেশন দেওয়ার সময় পিতৃ কোটা বা স্বামী কোটায় 3% দিয়ে থামবেন, সেটা তো একটা মানে সাদা চোখের মুনাফিকি। এই মুনাফিকি জানলে তো আমার মতো মেয়ে যেতাম না। এই মুনাফিকিটা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু হচ্ছেন মনটা খুবই ভালো। হ্যাঁ, হারু পাট্টি তো আমরা মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, কিন্তু মন ভালো রাখতে হয়। এমনি মন ভালো হয়ে যায়। আপনি ফেসবুকে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, দেখলেই মন ভালো হয়ে যাবে। দেখেন, একটা কথা বলে আজকে ভিডিওটা শুরু করতে চাই। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু মন দিয়ে শুনতে হবে। আওয়ামী লীগের স্লোগান কি? জয় বাংলা। বিএনপির স্লোগান কি? বাংলাদেশ জিন্দাবাদ। জামাতে ইসলামের স্লোগান কি? ইনকলাব জিন্দাবাদ। আমরা জানতাম, কিন্তু তেমন ভাবে জানতাম না আজকে যেমন ভাবে জানি। 21শে ফেব্রুয়ারির কারণে যেভাবে জানলাম, আমাদের মন্ত্রী সাহেব যেভাবে এটা নিয়ে ক্যাচাল করলো, বাংলা ভাষা থেকে ইনকলাব বাদ দিতে বলার পর ভাই এইভাবে ঝাঁপায় করবে সবাই আমি বুঝি নাই। এখন পাকা পোক্তভাবে একদম এস্টাবলিশ হয়ে গেল। মনে করেন প্যারাক মাইরা দেওয়া হইলো, হিমালয়ের মতো একটা বড় প্যারাক মাইরা দেওয়া হইলো। এই স্লোগান আর কেউ মুছতে পারবে না। ইনকলাব জিন্দাবাদ, জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের স্লোগান, শহীদ হাজির স্লোগান, জামাত ইসলামের স্লোগান এবং আমরা যারা হ্যাঁ ভোট দিছি তাদের স্লোগান ইনকলাব জিন্দাবাদ। একদম ওয়েল এস্টাবলিশ করে দিল টুকু সাহেব। এই জন্য ধন্যবাদ জানাইতে চাই। হ্যাঁ ভাই, জানাবেন না কেন? ওনার কারণেই তো এই উপকারটা হয়েছে। দেখেন, আপনাদের মনে আছে গত 30-40 বছর একটা স্লোগান নিয়ে আমরা খুব কথা শুনতাম আওয়ামী লীগের আমলে। ওনারা কি বলতো? জিন্দাবাদ। এই যে বাংলাদেশ জিন্দাবাদ যখনই বলতো তখন বলতো এই জিন্দাবাদ হায়ার করছে পাকিস্তান থেকে। জিন্দাবাদের বাংলা কি? জিন্দাবাদের বাংলা হলো দীর্ঘজীবী হোক। তার মানে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বলতে শুনতে ভালো লাগে না, বলতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। বাংলাদেশ জিন্দাবাদ ভালো লাগে। যার জন্য গত সরকার মানে আওয়ামী লীগ বারবার ঠাট্টা করতো না, সংসদে বৈঠক ঠাট্টা করতো, হাই মেরি জান প্যারি পাকিস্তান, তাদের কাছ থেকে জিন্দাবাদ হায়ার করছে। দেখেন, খোঁচাইতো কিন্তু। এখন দেখেন সেম কাজটাই কিন্তু টুকু সাহেব করলো, ইনকলাব নিয়ে খোঁচাইলো, ওনাদের স্লোগানটা নিয়ে খোঁচাইলো, যেভাবে ওনাদেরকে খোঁচাইছে আওয়ামী লীগ। একই কাজ হয়ে গেল না? যার জন্য এগুলো হলো পুরনো রাজনীতি। এই রাজনীতিগুলো এখন খাবে না। আপনারা যদি মনে করেন যে আমি এটা সামনে তুলে আনলে এটা পচানো যাবে, এই স্লোগান বাদ দিয়ে দিবে জনগণ, এটা আর মাইনা নিবে না, সেটা কি হইলো? না, হইলো না। উল্টাটা হয়ে গেল, তাই না? একেবারে পপুলার, হ্যাঁ পপুলার হয়ে গেল। তো একেবারে হিমালয়ের মতো শক্ত হয়ে বসে গেল ইনকলাব জিন্দাবাদ।
যাই হোক, এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। নিয়ত যদি ভালো থাকে কারো, তার ক্ষতি করতে পারবেন না তো। যার নিয়ত ভালো থাকে তার ক্ষতি করতে গেলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে, এটা মাথায় রাখবেন সব সময়। যার জন্য অন্যের মঙ্গল কামনা করতে হয়। অন্যের মঙ্গল কামনা করলে নিজের মঙ্গল কামনা হয়, নিজের পরিবারের মঙ্গল কামনা হয়। তার মানে কি, আমি অন্যের মঙ্গল কামনা করতে অসুবিধা কি? তার মঙ্গল কামনা করুম, আমার মঙ্গল হয়ে যাবে। উপরওয়ালা এটা বইলা দিছে, এটা সবসময় চিন্তার মধ্যে রাখবেন। এখন আসি টাকা পয়সার আলাপে। সামনে ঈদ ভাই, সবারই টাকা পয়সা লাগবে, বুঝিনি তো? সবারই পরিবার আছে, চোরেরও পরিবার আছে, চাঁদাবাজেরও পরিবার আছে। এটা কইলেই তো সে খায় আসছে, এটা কইলেই তার সংসার চলে, তাই না? ও কেন দল করতে যাবে? দলটা করে এই জন্যই যে দল তাকে সাপোর্ট দিবে, সে চাঁদাবাজি কইরা খাবে। দল তো আর বেতন দেয় না, তাই না? সে তার নিজের ব্যবস্থা কইরা নিছে, ওইভাবেই তার রিজিক সে মনে করতেছে। এখন এটা কেমনে থামাবেন? এটা কি থামানো যাবে? সামনে ঈদ না, ঈদ পর্যন্ত চলুক, তারপরে থামামু, এরকম কোনো ব্যাপার না। এরকম কোনো ব্যাপার হইলে আর জীবনও থামবে না। থামাইতে চাইলে এখনই থামাইতে হবে, না হলে আর কোনোদিনই থামাইতে পারবেন না। আপনারা এটা লেখা রাখতে পারেন সাদা কাগজে, যদি এই ঈদের আগে না থামাইতে পারে আর কোনোদিনই পারবে না। কারণ কি জানেন? টাইম হচ্ছে ওয়ান ওয়ে রোড। এই রোডে যদি একবার ঢুকেন, ইউটার্ন নিয়ে আসতে পারবেন না, কারণ পিছনে পুলিশ আর সামনে জেলখানা। হ্যাঁ, ক্রাইমের রাস্তা ওই একটাই, পিছনে পুলিশ সামনে জেলখানা। তার মানে মাঝখানে যতটুকু সময় কাটানো যায়, ভালো থাকতে চায়, ওকে চাঁদা দিতেই হবে, না দিলেও দিবে হান্দায়া। দিছে না মোহাম্মদপুরে? বাংলাদেশের সব জায়গার চেহারা দেখেন, কেউ থামাইতে পারবেন না। ঈদের বোনাস সহকারে দিতে হইব তো। আগে যদি দিতেন 500 টাকা, এখন দিতে হবে 1000 টাকা। যেভাবে দেখলাম ভাই, হ্যাঁ ভাই, কারেন্টের শর্ট দিয়ে দিতেছে, দে চাঁদা দে, চাঁদা দিবি না, এনে ফাট করে মাইরা দিল কারেন্টের শর্ট। আরে ভাই, সিনেমার মধ্যেই তো এগুলো চিন্তা করতে পারি না, বাস্তবে যেগুলো দেখতেছি এটা এখন এই মুহূর্তে থামানো সম্ভব না। এর মধ্যে শুনতেছি বেড়াকে ফিরে যাবে আমাদের আর্মি ভাইরা। আর্মি ভাইরা চলে গেলে তো ভাই আরো খারাপ অবস্থা হবে। আমি মনে করি আরো কিছুদিন থাকেন, হ্যাঁ, ঈদটা পর্যন্ত থাকেন, নাহলে আরো খারাপ অবস্থা হয়ে যাবে। আচ্ছা ধরেন জামাত ইসলাম ক্ষমতা আসছে, আর জামাত ইসলাম আসার পর এইভাবে চাঁদাবাজি হইতেছে। কিছুক্ষণ আগে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ার দিকে বালু কাটতেছে, বালু কাইটা নিয়ে চলে যাইতেছে, মানুষের খ্যাট ট্যাট ভাঙ্গা পড়তেছে, জনগণ রাস্তায় নামছে, তাদের উপরে গুলি চলতেছে। আরো অনেক রকম ঘটনা চারিদিকে ঘটতেছে। একটা ঘটনা দেখলাম, এক পুলিশকে যা ইচ্ছা তাই, মানে ওসিকে মা বোন তুলা গালাগালি, হুমকি, আমারে ট্যাক্স দিয়ে এখানে থাকতে হইব। তারপরে 3 গাড়ি পুলিশ পাঠায়া নিয়ে গেছে। যাই হোক, যা ব্যবস্থা করার করবে ভাই। হ্যাঁ ভাই, এগুলো ছাড়া যাবে না। যাই হোক, যেটা বলতেছি সেটা বলি, যদি জামাত ইসলাম ক্ষমতায় থাকতো আর এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে আমাদের এই মিডিয়ায় হায় হায় ডেইলি 4টা করে পত্রিকা বাইর করতো, তো ঝাঁপায় পড়তো, সকাল বিকাল ঘন্টায় ঘন্টায় নিউজ হয়তো, তখন 10 মিনিট পর পর নিউজ দিত, কারণ জামাতে ইসলাম পচাইতে হবে। আর এই চাঁদাবাজিকে কি নাম দিত? জঙ্গি বাহিনীরা টাকা পয়সা মানুষের লুট করতেছে। চাঁদাবাজ বলতো না, জঙ্গি বাহিনী। জঙ্গি বাহিনী মানুষের টাকা পয়সা নিয়ে চলে যেতেছে, এরকম বদনাম দিত ভাই, পচাই দিত। এই সরকারও তো দিতে পারতেছে না, যে কয়দিন গেল, 1 সপ্তাহ তো গেছে, এখনো তো দিতে পারতেছে না, বরং আরো বাড়তেছে। দেখেন আপনারা ফেসবুকে খুঁজা, খালি বাড়তেছে আর বাড়তেছে, অরাজকতা। উপায় কি? হ্যাঁ, উপায় তো নাই, কারণ লিডার তো বলে সবাইকে থামতে, ভালো পথে চলতে, কেউ তো কোনো কথা শুনতেছে না। অভাব, হ্যাঁ ভাই, অভাবে স্বভাব নষ্ট হয় না। সামনে ঈদ, কি করবে? পেটের মধ্যে টান, বাল বাচ্চা আছে, তাদেরও তো টাকা লাগবে, কে দিবে তাদেরকে টাকা? এখন যদি আপনারা চাঁদাবাজি বন্ধ করে দেন, তাহলে তো দলই থাকে না ভাই। হ্যাঁ, এরাই তো দলের মধ্যে কর্মী নিয়ে আসে, মিছিলের মধ্যে সামনে থাকে, এরাই তো পুলিশের মাইর খায়, আবার পুলিশটা ঢিলও মারে, এরাই, এদেরকে রাখতে হয়। এখন এদের একটা ব্যবস্থা না করে হঠাৎ করে চাঁদাবাজি বন্ধ করে দিলে ভাই, এরা ফ্রাস্ট্রেশনে না আরো নিশাকর হয়ে যেতে পারে, হ্যাঁ, আরো খারাপ পথে চলে যেতে পারে। হয়তো দেখা গেল যে রাত্রেবেলা ডাকাতি করতেছে। আমার যেটা মনে হয়, একটা কাজ করা উচিত। যুগান্তর পত্রিকায় দেখলাম 3000 স্পট আছে বাংলাদেশে, চাঁদাবাজির স্পট 3000। এখান থেকে বাইছা বাইছা যারা একেবারেই বেকার, সত্যি সত্যি বড় বড় ধরনের চাঁদাবাজ, সবাই লিস্ট তৈরি করে না এদেরকে কাজটা শিখাইয়া বিদেশে পাঠিয়ে যাওয়া উচিত, নিজেদের খরচায়। কত টাকাই আর লাগবে? মানে সব চাঁদাবাজকে বিদেশে কর্ম দিয়ে দিলে আর চাঁদাবাজিটা হয় না, দলেরও ইজ্জত থাকে। কিন্তু এমনি ছাইরা দিবেন, চাঁদাবাজি বন্ধ করে দিবেন, মুখের মধ্যে গামছা বাইন্দা ডাকাইতে হয়ে যাবে, রাত্রেবেলা রাস্তার মধ্যে গাছ ফালায়া ডাকাতি করবে, মানুষের বাড়ি ঘরে ঢুকে যাবে, রুখতে পারবেন না। পেটের টান পড়লে মানুষ দিশাহারা হয়ে যায়, তো বুঝেন না কেন? ওদের পেটের একটা ব্যবস্থা করেন। এই চাঁদাবাজিকে কেন্দ্র কইরা ঈদের আগ পর্যন্ত দেখবেন অনেকে এই পৃথিবী থেকে বিদায় নিবে, অনেক মা তার সন্তান হারাবে, অনেক বাবা তার সন্তান হারাবে, এই চাঁদাবাজিকে কেন্দ্র কইরা। এটা মাথায় রাখেন, কেউ থামাইতে পারতেছে না তো, চলতেছে। মানুষ চিৎকার করতেছে, রাস্তায় মিছিল করতেছে, মানববন্ধন করতেছে, থানা ঘেরাও করতেছে, কোনো লাভ হইতাছে না। কেমন জানি মনে হইতাছে একটা মগের মুল্লুক। আসলে হয়েছে কি জানেন, সবাই মিলা যদি একটা জায়গায় চলে আসতো, সবাই মিলা যদি রুইখা দাঁড়াইতো, হ্যাঁ ভাই, রুইখা দাঁড়াইতো, তাইলে কাজ হইতো। কিন্তু সবাই তো এক হবে না, কারণ এক হইতে তো আপনারা দিতেছেন না। আমরা এক হওয়ার জন্যই তো একটা ভোট দিছিলাম, হ্যাঁ ভোট, গণভোট। আমাদের ভোটটা তো আপনারা মাইনা নিলেন না, আপনারা জুলাইকে মাইনা নিছেন। অনেককে আমরা কাঁদতে দেখছি, চিৎকার করে কাঁদতে দেখছি, যে এই মাসুম বাচ্চাদের জন্য আজকে আমরা স্বাধীনতা পাইছি। আমি নিজে দেখছি, সালাউদ্দিন সাহেব আপনি শিলং থেকে আইসা ওনাদের জন্য দোয়া করছেন, এই মাসুম বাচ্চাদের জন্য। আপনি নিজের মুখে বলছেন এটা দ্বিতীয় স্বাধীনতা, আপনি নিজে বলছেন আমরা জালিমদের হাত থেকে মুক্তি পাইছি, নিজের মুখে বলছেন। আমার কাছে ওইসব ভিডিও আছে। যাই হোক, ওইসব ভিডিও দেখায় প্রমাণ করার কিছু নাই, সত্যটা সবাই জানে। এই ব্যাপারটা যে কেন আপনারা মাইনা নিতেছেন না, এতে পাবলিকের মনের মধ্যে কেমন যেন একটা বিরূপ ধারণা হচ্ছে। অনেকের সাথে আলাপ করে দেখছি,
কেউ কিন্তু ভালো চোখে দেখতেছে না। অনেকেই মনে করতেছে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো চাপ আছে, যার জন্য হ্যার পক্ষে না, যার জন্য গণভোটের পক্ষে না। আবার অনেকে এটাও তুলনা করতেছে যে দেখেন না, বাবর সাহেবের মতো এত পপুলার একজন নেতা। বাবর সাহেব কিন্তু ইয়াং জেনারেশনের আইকন, খুব পছন্দ করে ওনাকে। যেহেতু মন্ত্রী নেয় নাই, কারণ ওই যে 10 ট্রাক মামলা, ওই যে অস্ত্র মামলা, সেই কারণে ভারত থেকে কোনো চাপ আছে যে ওনাকে মন্ত্রী নেওয়া যাবে না। এগুলো কিন্তু লোকে বলা বলি করতেছে, এগুলো কানা ঘুষা চলতেছে। এইসব কানা ঘুষা আরো জোরদার হইতেছে যেহেতু জুলাই সনদপত্রের জন্য আপনারা শপথ নেন নাই। জুলাই পক্ষে আপনারা না, কিন্তু আপনারা কিন্তু পক্ষে ছিলেন, এখন কেন বিপক্ষে? কার চাপে? অনেকেই মনে করতেছে প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে সঠিক সিদ্ধান্তটা নিতে পারতেছে না, কারণ ওনার অ্যাডভাইজারদের কারণে। যে উপদেষ্টাদের অনুমতি নিয়েই উনি লন্ডন থেকে বাংলাদেশে আসছে, তাদের অনুমতি নিয়েই উনি এই শপথ গ্রহণ করবে। যে উপদেষ্টাদের অনুমতি নিয়ে উনি লন্ডন থেকে বাংলাদেশে আসছে, নিশ্চয়ই তারা এখনো গ্রিন সিগন্যাল দেয় নাই। তারা গ্রিন সিগন্যাল দিলেই উনি শপথ নিবে। কিন্তু অনেকেই মনে করতেছে এই শপথটা না নেওয়ার পিছনে একটাই কারণ। সে কারণ কি জানেন? জুলাইকে যদি স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, তাহলে তো জামাত, ছাত্র শিবির, 11 দল তারাই সামনে চলে আসে। এনসিপি সামনে চলে আসে না, জামাত সামনে চলে আসে না। কারণ মির্জা ফখরুল সাহেব আরো অনেকে বলছে না যে এই আন্দোলনের সাথে আমরা নাই। কোন আন্দোলন? জুলাই যখন আন্দোলন চলতেছিল তখন কিন্তু মির্জা ফখরুল সাহেব বলছিল এই আন্দোলনের সাথে আমরা নাই। অনেককে কিন্তু পিছিয়ে যেতে দেখছি। যখন শেখ হাসিনা চলে গেল, তারপরে কিন্তু সবাই সামনে আগে আসলো। কিন্তু একটা টাইমে বোঝা গেল যে জুলাই গণ অভ্যুত্থানটার পিছনে সবচেয়ে বড় শক্তি কাজ করছে মাদ্রাসার ছেলেপেলেরা, জামাতে ইসলাম, ছাত্র শিবির এবং বাংলাদেশের জনগণ, বিএনপি সহকারে সবাই। এমনও দাবি করা হয়েছে যে বিএনপি ছিল এর মাস্টার মাইন্ড। এবং আমরা দেখলাম প্রাইম মিনিস্টার সাহেব আপনি নিজের মুখে বললেন হ্যাঁ ভোরে ভোট দিতে, সবকিছুই তো সঠিক যাচ্ছিল। হঠাৎ করে আপনারা এইভাবে না পক্ষে চলে গেলেন, আবার আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিলেন। মনের মধ্যে একটা অশান্তি কাজ করতেছে সারা বাংলাদেশের মানুষের মনে, যে রোজার পরে মানে ঈদের পরে আবার না দেশটা অশান্ত হয়ে যায়। হইতে পারে ভাই, দেশটা অশান্ত হয়ে যেতে পারে, কারণ এই দাবি না পূরণ কইরা কেউ সামনে আগাইতে পারবেন না, আগাইতে দিবেও না। কেন দিবে ভাই? জুলাই কারণই তো আজকে এই নির্বাচন, যার ফলে আমরা একটা নতুন সরকার পাইছি নির্বাচনের মাধ্যমে। আমরা তো সরকারকে মাইনা নিছি, স্বাগতম জানাইছি, কিন্তু সরকারের তো উচিত আমাদের ভোটটা কি করলো ওইটার জবাব দেওয়া। আমাদের ভোটটা নিয়ে ছিনিমিনি খেললেন। এখন এসে আপনারা বলেন আমরা হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম জাস্ট নির্বাচন করাইবার জন্য। মেজর হাফিজ সাহেব এই কথাটা বলছে যে আমরা হ্যাঁ ভোটে রাজি হয়েছি যেন নির্বাচনটা হয়ে যায়। এটা কোনো কথা? এটা ছেলে খেলা না, এটা ছেলে খেলা না। এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। দেশের মানুষ সিরিয়াস কিন্তু এই ব্যাপারে। আপনারা যত রকম চেষ্টাই করেন না কেন, এটা দাবায় রাখতে পারবেন না। হ্যাঁ পক্ষে আসতেই হবে। নতুন বাংলাদেশের জন্য যে কাঠামোটা তৈরি করে দিয়ে গেছে, ওই কাঠামোর মধ্যে দিয়েই কিন্তু, ওই কাঠামোর ভিতরে দিয়েই কিন্তু আপনাদেরকে 5টা বছর পার করতে হবে। যদি ওই কাঠামোর বাইরে চলে যেতে চান, ট্র্যাকের বাইরে চলে যান, আমার বিশ্বাস 5 বছর যাওয়াটা কঠিন হয়ে দাঁড়াইতে পারে। 5 বছর ভাই অনেক লম্বা টাইম। আগামী 5 বছর পর নির্বাচন পাবো কিনা উপরওয়ালা জানে। তবে এইটুক দেখা যাইতে চাই যে আপনারা শপথটা নিছেন, জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিচ্ছেন, নতুন বাংলাদেশের কাঠামোটা মাইনা নিছেন, নতুন একটা বাংলাদেশের যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা পূরণ করে দেন। জামাত এনসিপির জন্য একটি যুগান্তকারী সুখবর। জামাত এনসিপি দীর্ঘমেয়াদী এবং টেকসই রাজনৈতিক জোট হতে যাচ্ছে। এতদিন ছিল নির্বাচনী জোট, বাট নির্বাচন ইজ ওভার। এখন পুনর্বিবেচনা করেছে, দুই দলের হাইকমান্ডে আলোচনা হয়েছে যে তারা কি করবে, সম্পর্ককে এখানে টার্মিনেট করবে, এটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক বা সেমি ইডিওলজিক্যাল জোট হিসাবে কন্টিনিউ করবে। এক্ষেত্রে সুখবর হচ্ছে যে না, জামাত এবং এনসিপি দীর্ঘমেয়াদী টেকসই আদর্শিক জোট হিসেবে কন্টিনিউ করবে। হ্যাঁ, আই রিপিট, আদর্শিক জোট। এখানে কোনো হীনমন্যতা কিংবা সলচাতুরির সুযোগ নেই। এটা আদর্শিক জোট। আদর্শ বলতে দুইটা ইসলামী দল, বিষয়টা এরকম নয়। এখানে জুলাই সনদ, জুলাই বিপ্লব, সংস্কার, নতুন রাষ্ট্র কাঠামো, এটাই হচ্ছে আদর্শ। এই আদর্শের জায়গায়, এই আদর্শের উপর ভিত্তি করে জামাত এনসিপি দীর্ঘমেয়াদী জোট হবে এবং তারা সামনের দিকে এগিয়ে যাবে। তো জামাত এনসিপি দুই দল একে অপরের জন্য জরুরি। জামাতের যতই শক্তি থাক না কেন, এককভাবে তাদের ক্ষমতা আসা এবং দেশ চালানো রিয়েলি টাফ। যেমন এনসিপির মতো উদার, মধ্যমপন্থী, তারুণ্য ভিত্তিক এবং বাংলাদেশে যাদেরকে নিয়ে কোনো বিতর্ক নেই। জামাতের একটা ব্ল্যাকের স্পট আছে 1971, কিন্তু এনসিপি মানেই সফলতা, এনসিপি মানে বিজয়, এনসিপি মানে জনগণের পক্ষের শক্তি, এনসিপি মানে হিট। তো সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই এনসিপি এবং জামাত জোট এটা জরুরি। এবং এনসিপি যত হিট হোক, এনসিপি যত বিজয়ী শক্তি হোক, এনসিপির কোনো বিতর্ক নেই, যাই হোক না কেন, হিস্ট্রিক্যাল কোনো মিস্টেক নেই। যেমন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করলে জামাত যেরকম 71 কেন্দ্রিক বিতর্ক আছে জামাতের, আওয়ামী লীগ ভবিষ্যতে আসলেও আসতে পারবে কিনা সন্দেহ আছে। এনসিপি শক্তিশালী থাকলে আওয়ামী লীগ আসতে পারবে না। আর আসতে পারলেও সারা জীবন আওয়ামী লীগকে এই গালি খেতে হবে যে তোরা তো 24-এর গণহত্যাকারী, ফেসিস্ট এবং 24-এর গণহত্যাকারী। এই ট্যাগ আওয়ামী লীগকে সারা জীবন বহন করতে হবে। বিএনপি দুর্নীতিবাজ, ভোট চোর, তত্ত্বাবধায়ক সরকার বিকৃতকারী, 10%, হাজারো অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে। কিন্তু এনসিপি কিন্তু এই ক্ষেত্রে নিষ্কলুষ। যতই হোক না কেন, তারা এককভাবে চলতে সক্ষম না, দিস ইজ রিয়ালিটি। তারা কারোর সাথে চলতে পারে, যেটা আমরা দেখেছি। জামাতের সাথে জোট, জামাত সিনসিয়ারলি কোঅপারেট করেছে, এনসিপি অসম্ভব সফলতা পেয়েছে। 6 জন এমপি, এটা বিরাট কিছু। অনেকে 50 বছর 80 বছর রাজনীতি করেও 6 জন এমপি হয় না এক নির্বাচনে, যেটা এনসিপির হয়েছে। মানে খুব দ্রুত এনসিপি ক্ষমতার দিকে যাচ্ছে, দ্রুত বর্ধনশীল একটা দল। কিন্তু কারো সাপোর্ট দরকার,
এবং সাপোর্টটা দরকার আন্তরিক। বিএনপির মতো সল চাতুরি মার্কা কোনো দলের সাথে জোট করলে এনসিপি জীবনও 6টা পেত না। ও প্রত্যেক জায়গায় বিএনপির বিদ্রোহীরা জিতে আসতো। তো দর্শক, এই জায়গায় জামাত এনসিপি জোট উভয়ের জন্যই অপরিহার্য জরুরি। জামাতের ক্ষমতায় যেতে, এনসিপির বিকাশের জন্য। আর এই জোট এটা কৃত্রিম কোনো জোট না, এটা ন্যাচারাল। কারণ দুই দলের একে অপরের জন্য প্রয়োজন। এনসিপি কে বেঁচে থাকার জন্যই জামাত প্রয়োজন। জামাত ছাড়া এনসিপি বেঁচে থাকতে পারবে না। আবার জামাত ক্ষমতায় আসা এবং টিকে থাকার জন্য এনসিপি কে প্রয়োজন। তো এটা হচ্ছে ন্যাচারাল এবং অর্গানিক এবং আদর্শিক জায়গাটা সম্পূর্ণ এক অভিন্ন। রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে জুলাই সনদ আরো যেসব ডিটারমিনেন্টস আছে রাজনীতি এখন এই জায়গায়, এবং চাঁদাবাজির বিরোধিতা, বাংলাদেশপন্থী, ভারত বিরোধিতা, সব জায়গায় আদর্শিক এক। তো এখানে এটাকে অর্গানিক জোট বলা যায়। অতএব এই সব বিবেচনায় এই দুই দল সিদ্ধান্ত নিয়েছে তারা যুগ যুগ ধরে একসাথে পথ চলবে। হ্যাঁ, একটা পর্যায়ে জোট থাকবে না। জামাত এনসিপি জোটটা হবে অনেকটা বিএনপি জামাত জোটের মতো। বিএনপি জামাত জোট যেরকম অনেকটা আদর্শিক ছিল এবং দীর্ঘমেয়াদী ছিল। অনেকে বলে বিএনপি জামাত জোট আদর্শিক না, এটা ভুয়া কথা। বলে যে নির্বাচনী জোট, না, বিএনপি জামাত জোট অনেকটা সেমি আদর্শিক জোট। অনেক রাজনীতির অনেক আদর্শের জায়গায় জামাত এনসিপির পুরোপুরি মিল ছিল। আদর্শিক বলতে এখানে দুইটা ইসলামী দল। আরে রাজনীতিতে ধর্মীয় দল কিনা এটা রাজনীতিতে প্র্যাকটিক্যালি এটা তেমন কাজে লাগে না। এটা আপনার মানুষ গঠনে বা কর্মী গঠনে কাজে লাগে। যেমন ইসলামী দল তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে বা পার্লামেন্টে গেলে তারা ইসলামের আলাদা কিছু কায়েম করতে পারে না। অতএব রাজনীতিতে আদর্শ হচ্ছে ভারত বিরোধিতা, ফরেন পলিসিতে আপনার দৃষ্টিভঙ্গি কি, অর্থনীতিতে আপনি কিভাবে দেখতে চান, এরকম নানান কিছু পয়েন্ট, অথবা বড় ধরনের কোনো পরিবর্তন চান। যেমন বাংলাদেশি পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ বেটার না প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, এটা একটা আদর্শ। এখানে আদর্শ বলতে আপনি ইসলাম না সেকুলারিজম, এটা আসলে মৌলিক জায়গায় সবাই প্রায় এক কাছাকাছি। তো দর্শক, এখানে বিএনপি জামাত জোট যেরকম ছিল দীর্ঘমেয়াদী, প্রায় 25 বছর টিকে ছিল, ওরকম এনসিপি জামাত জোট দীর্ঘদিন টিকবে, সেই পথেই হচ্ছে। অতএব এনসিপি জামাত মাঠ পর্যায়ে সম্পর্ক বাড়াতে হবে। আর এই সম্পর্ক বাড়ানোটা অত্যন্ত সহজ, কারণ এনসিপি নেতৃত্বে যারা আছে প্রায় সবাই সাবেক শিবির। এবং অবশ্য এখন এনসিপির রিক্রুটমেন্টের জায়গাটা ভিন্ন হয়ে যাবে। এনসিপির যাত্রাটা ইনিশিয়েটটা হয়েছে সাবেক শিবিরদের হাত ধরে, কিন্তু নতুনভাবে সাবেক শিবির আর এনসিপিতে আসবে না। সাবেক শিবির এখন জামাত ইসলামীতে আসবে প্রায় সবাই। শিবিরের যারা আগে জামাত করতো না, নানান কারণে, মান অভিমান বা জামাতের রিজিডিটির কারণে, জামাত এখন সংস্কার হয়েছে। জামাত এখন আগের জামাত নেই, জামাত এখন জামাত 2.0। এই কারণে এবি পার্টির সাথেও জামাতের জোট হয়, সেখানে সাবেক শিবিরদের ঠিকানা এখন একটাই, জামাত ইসলামী। কোনো সমস্যা নেই। এখন সেই যারা কণ্ঠাসা ছিল, যাদের কারণে যেসব প্রশ্নে সাবেক শিবিরের জামাত করতো না, শিশির মনির বা এইসব ইস্যুতে, এবং শিশির মনিরা জামাতের বড় নেতা, ডক্টর জাহিদুর রহমান, এরা এখন জামাতের বড় নেতা। অতএব কোনো সমস্যা নেই। তবে এনসিপির রিক্রুটমেন্ট হবে এখন বিএনপির যারা হতাশ, কিংবা বিএনপির যারা এই নব্য বিএনপির সাথে তাল মিলাতে পারবে না, যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, এবং বিএনপির যারা বঞ্চিত হবে, তারা অনেকে এনসিপি কে জায়গা হিসেবে নিবে। যদিও তাদের সিংহভাগ জামাত ইসলামীতে এসেছে, অতীতে আমরা দেখেছি নির্বাচনী প্রচারণার সময় হাজার হাজার বিএনপি জামাতে যোগ দিয়েছে, কিছু কিছু এনসিপিতে যোগ দিবে। এবং এই যে গণঅধিকার পরিষদ, রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মধ্য দিয়ে, বিভিন্ন মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদ নাই হয়ে যাবে, তাদের কোনো রাজনীতি থাকবে না। এই ধরনের বিকাশমান দলের রাজনীতি হয় বিরোধী দলে, সরকারি দলে তাদের রাজনীতি ওইখানেই সংকুচিত হয়ে যায়, থমকে যায়। তো গণঅধিকার পরিষদের যারা রাজনীতি করতে চায়, এখন ওটা বিপিনুর একটা দোকান, তারা অনিবার্যভাবে এনসিপিতে আসতে পারে। ওই যে দেখেন, আপ বাংলাদেশ অলরেডি নাই হয়ে গেছে। আপ বাংলাদেশ একটা ধৈর্য সংগঠন ছিল, এটা 2-3 জন ভাই ব্রাদারের একটা দোকান ছিল, কিন্তু এই দোকানদারিও ভালোভাবে করতে পারেনি। শুরুতেই স্বজনপ্রীতি এবং অব্যবস্থাপনা, অযোগ্য লোকদের মাধ্যমে গঠিত একটা আউটফিট ছিল। তারা এখন এনসিপিতে আসছে, যেটা শুনছি। এরপরে দেখবেন যে আওয়ামী লীগের লোকজন, তারাও একটা বিরাট অংশ অনিবার্যভাবে এনসিপিতে আসবে। তো এনসিপির রিক্রুটমেন্টের জায়গা হচ্ছে এখন এটা। সেই জায়গায় এনসিপি জামাত সম্পর্ক গঠন, সুসম্পর্ক তৈরি করাটাও সহজ হবে, যেহেতু এখন যারা নেতৃত্বে আছে তারা মোস্টলি সাবেক শিবির, এবং যারা জামাতের প্রতি অ্যালার্জিক ছিল তারা অনেকে নাই হয়ে গেছে। তো দর্শক, এই খবরটা ডেইলি স্টার চমৎকারভাবে একটা রিপোর্ট আকারে তুলে ধরেছে। তরুণ নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত ইসলামীর সঙ্গে হওয়া তাদের নির্বাচনী জোটকে রাজনৈতিক জোটে রূপান্তর করার কথা বিবেচনা করছে। শীর্ষ নেতারা এই বিষয়ে প্রধান বলে দলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, তারা অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগগুলো বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সংসদের ভিতরে এবং বাইরে উভয় স্থানে জামাতের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এটা অনিবার্য। এটা আমি অনেক আগেই বলেছিলাম যে জামাতকে এনসিপি গালাগালি করলেও এনসিপি বেঁচে থাকার জন্য জামাতের সাথে জোট করা জরুরি। এখনো এনসিপিকে সামনের দিকে এগিয়ে যেতে হলে জামাতের সাথে জোট করা, দীর্ঘমেয়াদী জোট করা জরুরি, সেটাই হতে যাচ্ছে। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।